সত্যি কথা বলবো, তাতে যা হয় হবে। ওর বয়স হলো 8 বছর। আসিয়ার না, আসিয়ার বোনের। আর আসিয়ার বছর মনে করা 14-15 বছর। দোহাই লাগে একটা ইসলামী কোর্ট দিয়ে বিচার করেন, একটা করেন, অন্তত আমার বোন আসিয়ার বিচারটা করেন। এই ধর্ষণ আর খুন রাহাজানির একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে প্রতি মুহূর্তে ধর্ষণের শিকার আমার সম্মানিত মা বোনরা ইন্তেকাল করছে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার আসিয়াকে নিয়ে বের হয়ে এলো নতুন তথ্য, যা আপনারা জানলে অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আমি আশা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য নতুন আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। সত্যি কথা বলবো, তাতে যা হয় হবে। ওর বয়স হলো 8 বছর। আসিয়ার না, আসিয়ার বোনের। আর আসিয়ার বছর মনে করা 14-15 বছর। ও 8 বছর। আর বোনের রইল 14-15 বছর, 16 বছর হতে পারে সম্ভব। আইনের ঘরে দিছি বাবা, আইনের ঘরে দিছি। এখন আইনের মাধ্যমে যা করবে, তাছাড়া তো আমি কিছু করতে পারবো না। যা শুনতেছেন, আগেও একটা কাজ করেছিল, তারপরও জুতোর বাড়ি খাইছিল, তাও পিঠ পাইতে আমি নিয়েছিলাম। ঘটনা ঘটেছিল সামনেই। না, যায়নি, ওর কাছে গেছিল না। এমনিতে কুষ্টা বুনিছিল, কুষ্টার সময় এমনিতে আমার ছাগলের রাস্তা চলে যাচ্ছিল, তাই এই যে গাড়িটা না, এই বাড়ির কোল্ডে যাচ্ছিল, ওই বউটা গোসল করতেছিল, 2 বাচ্চা গোসল করতেছিল। হয়তো গোসল হয়তো আপনিও করতে পারেন, আমিও করতে পারি, চোখে এরকম দূরও তু পারে, বুঝতে পারিছেন। ওই তাইতে তার অপরাধ হয়েছিল। এই খবর শুনে আমি দৌড়তে আইছি। আইসা আমি বাড়ি আসে দেখি দোকান নিয়ে হসপিটালে চলে গেছে। এইটুকুই জানি বাবা, আর কিছু জানি না। ওই আইনের লোকেই বলেছে যে অন্যায় যে করবে সে অন্যায় প্রতিবাদ নেবে, সাজা খাটবে, শাস্তি হবে। আর খালি খালি ঘর বাড়ি ভাঙে গরিব মানুষ, সে বাসা ঘরে কাজ করে দুনিয়ার ওই বাংলার এই আর টাউন ভরে আমি কাজ করে খাইছি। জি জি, বাসায় বসে কাজ করছে। এখনই করিনি, এখনই করার হাত ভাঙা, গরুতেই ফেলে হাত ভেঙে ফেলেছে। গরু বসেছিলাম বেয়েছে, ওই ঘরখানে 4 মাস ঘরখান প্লাস্টার করেছে। রাজমিস্ত্রির কাজ করতেন না। না, এখন আমার আজাদ মাথা কুটলেও আমি পাবো না। আইনের ঘরে আমি ধরাই দিছি সাথে সাথেই, কিন্তু আমি তো তাকে সাইডেও রাখিনি, তাকে পলাইও রাখিনি, তাকে ইউ করিনি। আমি তাকে সাথে সাথেই ধরাই দিছি। আমি বহু কষ্টে এই সংসার করেছি, ঠেকাই রাখছি। ওর বাবা মরা পরে, বাবা মরলে ছোট ছোট ছুঁয়ে আমি বাসা ঘরে ওই ডালের মিলি, তেলের মিলি, সমস্ত মিল দিয়ে মাগরো টাম দিয়ে আমি কাজ করে খাইছি। ওই ভিটের সার দিয়ে, ওই বন্যতল দিয়ে আমি সব জায়গায় শেষে আইনে তাই মনিগেরে মানুষ করেছিলাম। আমি পরের বাড়ি থেকে মনিগেরে বিয়ে থা দিছিলাম। আমার স্বামী ওই চাটাইয়ের ব্যবসা করতো, ও রাজমিস্ত্রি কাজ করে। ওরা রাজমিস্ত্রির সাথে জুগালিয়ে দিত, ওর বাবার সাথেও কয়েকদিন জুগালিয়ে দিয়েছে, তারপরও বাইরের লোক এসে। বিচারের ক্ষেত্রে সঠিক হয়, সঠিক বিচারটা পাবো। সত্যটা বলুন, আমরা ঢাকা থেকে আসছি, মাগুরা থেকে আসি, আসলে সত্যটা বলেন তো, ওনার কি আগে থেকে কিছু আমি যা কব সত্যি কথা কব। এখন ছেলে ধরে দিছি বাঘের হাতে, বাঘে খাইয়ে ফেললু আমার করার কিছু নেই, বাঘে বাঁচালু আমার করার কিছু নেই। না এখন বলেন, এখন আগে তো সব লাইন গার্ড তো করেই, ভালোবাসা প্রেম পীড়িত তো করে, এই জন্যই সেই তার বাপ মাও দিইনি। তো আসলে এবারে ওই কমিশনার কহিসিতে দিয়ে নিয়ে গেছে তার সেই সময়, বুঝছেন। তাছাড়া আমার আর কিছু বলার মতো না, কিছু নেই। আর আমি বর্তমানে আমি কিছু জানিও না, এইসব ঘটনা আমি জানি না, পরে জানি। আমার 3 ছেলে 1 মেয়ে ছিল।
তারপরে আমার স্বামী আবার সে মেয়ে বিয়ে দিয়ে সে আল্লাহ মৃত্যু হয়ে গেছে। সে আজ 40-50 বছর চলতেছে সে আর মৃত্যু। ছেলে মেয়ে আপনি কয়টা আছে? এখন আছে হিটু আর এক ছেলে আর এক মেয়ে। নাম কি, লিটু না হিটু? হিটু শেখ, হাকিম শেখ। আপনি তো ভালো জানেন, এই যে আপনি তো তো একজন সবই মা। জানেন। আর সজীব শেখের ব্যাপারটা কি? সজীব শেখ নাকি এর আগে তার বউ ছিল না? তো সংসার করি না, এইটা আমি বলতে পারি, কিন্তু আমার বাড়িতে আমি আনিও নেই, সংসার একদিন করিও নি। মেয়েরা যায় নেই, ওই সাথে সাথেই ওই যে কমিশনার ছিল ইডা, ওই কমিশনার ঘরেতেই ওই অফিসেতেই নিয়ে গেছে তার মা বাবা। তাছাড়া বাবা আমি আর কিছুই বলতে পারবো না, আর কিছু জানি না, আমি জানি বিল্ডিং ঘরে ঘুমায় হচ্ছে। হ্যাঁ, 3 রুমে 3 জন থাকে। নাতি ছেলে বড়টা থাকে এই পুরো রুমে, মধ্যে থাকে সজীব, আর ওই মুগই থাকে আমার ছেলে আর বিঠায়। তাছাড়া আমি আর বিয়ে করছি না। এখন বড় ছেলে বিয়ে করে না, লিটু শেখের কয় ছেলে মেয়ে? 3 ছেলে মেয়ে আর 2 ছেলে এক মেয়ে। বিয়ে দিচ্ছে। মেয়ে বিয়ে দেয়া, মেয়ে হলো ওই রাতুলগের বড়। বড় মেয়ে? হ্যাঁ, তার আবার কলেজ 5 বছর একটা বাচ্চা আছে। আচ্ছা, বড় মেয়ে বাচ্চা আছে। হ্যাঁ, আর এই এখন কি দিয়েছে 4 মাস না 5 মাস আছে? কতদিন বিয়ে দিচ্ছে? এই 4 মাস আছে। 4 মাস যাই এই 5 মাস পড়েছে। হ্যাঁ, জবেদা। মানে জিরা আপনার আপনি কি চান? তাতে তারপরে জুতার বাড়ি খাইছে। জি না, ছোট বাচ্চাটাকে আপনাকে মনে হয় ছেলে করে নেই? আমার মনে আছে, আমি তো জানি না বাবা, মানে ধ্বংসন করেছে না করে আমি কিছু জানি না। আমি এই জায়গা শুয়েছিলাম, আমি বেলা 9টার সময় আমি হলো কারেন্ট বিল দিতে চলে গেছি ওই ভাইনার মোড়ে অফিসে, বুঝতে পারছেন। আমি আসার সময় ওই পথেতে আমি খবর শুনে রোজা থেকে আমি হ্যাঁ মানে 5 দিনে কি 6 দিন কি ছিল। মনি বেড়াতে আসছিল বন্ধুর সাথে। 7 না, আমি হলো মনে করেন যে আর তো আমি কিছু জানি না বাবা, সবই নিয়ে নিতে। আমার এই ঘর বাড়ি আমার বিটার বউ, আমি সব ধরে দিই। না, ভালো ছিল না। না, আমি সে তো বলেছি আমার দাদির সাথে কোনো দোষ না। হ্যাঁ, বলছে সবার কাছে আমার সাথে খারাপ ব্যবহার আমিও করিনি, সেও করিনি, বুঝতে পারছেন। ছোট মেয়ে আমার নাতিন একটা বিয়ে দিছি, আমারও তো নাতিন না, সে আমার নাতিন বিয়ে দিছি, আর এও তো আমার নাতি কুতাবো। এখন আমার সাথে কেউ নেই বাবা, আমি একা না। আমি এনে খাচ্ছি, ওই যে লোকে সব লোকে ভাত দিচ্ছে। জি, এই সব লোকে ভাত দিচ্ছে, তাই আমি খাচ্ছি বাবা। আমার তো পরিবেশ, আমার তো জীবন শেষ। আমি মনিকের কত কষ্ট করে মানুষ করে ঘরে মাথার পরিবারই থাকতাম। দোহাই লাগে একটা ইসলামী কোড দিয়ে বিচার করেন, একটা করেন, অন্তত আমার বোন আসিয়ার বিচারটা করেন, দেখেন বাংলাদেশে কি পরিমাণ পরিবর্তন হয়। একটা বিচার করেন। আমরা দাবি দিচ্ছি, আপনারা দাবি করেন এইটা, কিন্তু এই কথা বললেই আমরা দেখেছি একদল তারা সব সময় ওয়া খাতামা আলা সামহি ওয়া কলবিহি ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আল্লাহর আইন সে দেখতে পায় না। আপনি কি হিসাবে বলেন যে আপনি ধর্ষকের বিচার, মৃত্যুদণ্ড চান, প্রকাশ্য শাস্তি চান? আরে ইসলাম তো এইটাই বলছে, কিন্তু আপনার তরিকায় নয়। আপনি কেন এরকম এটা বোঝেন না? এই জন্য বলবো, আমার মা বোনদের সম্মান, আমার বাচ্চার নিরাপত্তা, আমার সমাজের এই শৃঙ্খলা ফেরানোর জন্য ইসলামী শরিয়ার এই আইনের ইমপ্লিমেন্টেশনের কোনো ব্যতিক্রম নাই। আপনার আশ্রয়স্থল হচ্ছে ইসলাম, এটাই চূড়ান্ত কথা। গতকালকে থেকে আমি কি পরিমাণ কান্নাকাটি করছি, কি পরিমাণ অন্তরের মধ্যে ব্যথা এই বাচ্চাটার জন্য। আমার মেয়েরা আমাকে জিজ্ঞাসা করছে, বাবা
তুমি কাঁদতেছো কেন? আমি আমার মেয়েদেরকে উত্তর দিতে পারি নাই। বলেন তো, আমার একটা মেয়ের বয়স 11 বছর, একটার বয়স 6 বছর, আরেকটার বয়স 4 বছর। এরে এই কেস কেমনে বুঝাবো? আমি উত্তর দিতে পারি নাই। দুনিয়ার সব মানুষের চোখের পানি যদি এক করেন, তারপরেও এই বাচ্চাটার যে ব্যথা, এই ব্যথাকে আপনি এক ফোঁটার সমান মিলাতে পারবেন না। সে মরে যায় নাই, সে বেঁচে গেছে, আমাদেরকে মেরে দিয়ে গেছে, আমাদের সবাইকে মেরে দিয়ে গেছে। প্রিয় ভাইয়েরা, সবাই বিচার চায়, কিন্তু আল্লাহর বিচারের সৌন্দর্যের কথা বললে আমরা দেখতে পাই এক শ্রেণীর চোখের উপরে সেই জায়গায় আসে দেখা যায় ও জাল আলা বাসারিহি গিশাওয়া, না ওইটা আর ভালো লাগে না। আল্লাহ বললেন তুমি বলো দৃষ্টান্তমূলক বিচার। তোমার দৃষ্টান্ত আর কি দৃষ্টান্ত? দৃষ্টান্ত তো আমি আল্লাহ দেখাই দিছি। এমন জায়গায় মারবে কোমর পর্যন্ত পুঁতে পাথর নিক্ষেপ করে হুট করে ফাঁসি দিলাম রাত 12টায় 1 মিনিটে, এটা আরামের মৃত্যু। এত আরামের মৃত্যু তার হতে পারে না। এটার নাম দৃষ্টান্ত, এটা আল্লাহর দেওয়া পদ্ধতি। আপনি বলতেছেন ধর্ষকের ফাঁসি চাই, দ্রুত সময়ে বিচার চাই, তাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। না, আপনি আল্লাহ রাব্বুল আমিনের বিচার বোঝেন নাই। এই কথা বললেই তখন আবার বন্ধু বেজার, তখন উনি আর এটা নিতে পারে না। তার মানে আল্লাহর বিচারে সে সন্তুষ্ট নয়। আমরা বলতে চাই আল্লাহর ওয়াস্তে অন্য কোন ক্ষেত্রে ইসলামের বিধান আপনার পছন্দ হোক বা না হোক, নারী নির্যাতন, যেটা নারীকে সবচেয়ে বড় সম্মান দিয়েছে ইসলাম, ইসলামের থেকে বেশি সম্মান নারীকে কেউ দিতে পারে নাই। ও বোন, ও নারীবাদী, ও ফেমিনিস্ট, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি, ইসলাম স্টাডি করে দেখেন। পৃথিবীতে 200 বছর আগে নারীর উত্তরাধিকার ছিল না, শিশুদেরকে হত্যা করা হতো। ভারত সহ পুরা পৃথিবীতে নারী ভ্রূণ হত্যা করা হয়, এমনকি আইন করতে বাধ্য হয়েছে আলট্রাসোনোগ্রাম করার সময় জেন্ডার বলে দেওয়া যাবে না, কিন্তু এর দ্বারা নারী হত্যা বন্ধ হয় নাই। আর ইসলাম এই নারীকে এমন মর্যাদার আসনে বসাইছে যেটার কল্পনা নাই, যেটার তুলনা নাই। ওই মর্যাদারই একটা দিক, কোন নারী যদি অন্যায় হয়, কোন নারীর প্রতি যদি নির্যাতন হয়, কোন রেপ হয়, কোন ব্যভিচার হয়, তার জন্য ব্যভিচারী এবং ব্যভিচারিণীর যে শাস্তি নির্ধারণ করা হয়েছে, এটা নারীর সম্মান। আপনি যদি এইটা প্রতিষ্ঠিত করতে না পারেন, আপনি যত ডায়লগ দেন, প্রকৃতার্থে নারীর মর্যাদা দিতে পারবেন না। প্রিয় ভাইয়েরা, ইসলাম নারীকে পোশাক দিয়ে সম্মানিত করেছে, এটা নারীর প্রোটেকশন। ইসলাম নারীর জন্য বিধান দিয়েছে, নারীর প্রোটেকশন। ইসলাম নারীকে তত্ত্বাবধায়ক শূন্য করে নাই। হয় বাপের কাছে, বাপ মরে গেছে ভাইয়ের কাছে, ভাই নাই রাষ্ট্রের কাছে, বিবাহ হয়েছে স্বামীর কাছে, স্বামী মারা গেছে সন্তানের কাছে, সন্তান নাই স্বামী মারা গেছে, তখন আবার রাষ্ট্রের কাছে তত্ত্বাবধায়কহীন, 1 সেকেন্ডের জন্য রাখে নাই। 3 দিনের অতিরিক্ত পথ যদি সে দৌড়ায় যায়, কোনো দিকে দৌড়াদৌড়ি সফর করতে হয়, তাহলে পুরুষের দায়িত্ব তার মহরেমশিপের দায়িত্ব নেওয়া, তাকে নিরাপত্তা নিয়ে যাবে, সে প্রেসিডেন্টের মতো গার্ড নিয়ে সব সময় চলবে। ইসলাম এই মর্যাদা তাকে দিল। আমরা যেই বলি শরীর আইনটা বাস্তবায়ন করা হোক, তখন বন্ধু বেজার আছে না একদল, তখন নারীবাদী হয়ে যায়। আসলে নারীবাদী না, এটা নেড়িবাদী। কিবাদী? 30,000 ফিলিস্তিনি নারীকে হত্যা করে ফেলা হলো, শিশুদেরকে হত্যা করে ফেলা হলো, ফিলিস্তিনের ওই মা বোনদেরকে বেইজ্জত করা হলো, খাদ্য না দিয়ে মারা হলো, ঘাসের পাতা খাইলো। তোমরা যারা নারীবাদী নারীবাদী করে, তখন তোমরা কোথায় ছিলে? ফিলিস্তিনের নারী তুমি দেখতে পাও না, আর এই জায়গায় শাহবাগে তুমি নারীবাদী মারাও। তুমি নারীবাদী না, তুমি নেড়িবাদী, ঠিক কিনা? এই জন্য আমরা বলবো, আমার এই বোনের বিচার দ্রুত সময়ের মধ্যে কার্যকর করতে হবে। ধর্ষণের শিকার সেই ছোট্ট আসিয়া একটু আগে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা সবাই জানেন যে বাংলাদেশে বিগত 53 বছর ধরে এই ধর্ষণ আর খুন রাহাজানির একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে, এবং সেখানে প্রতি মুহূর্তে ধর্ষণের শিকার আমার সম্মানিত মা বোনরা ইন্তেকাল করছে, মারা যাচ্ছে। বিচারহীনতায় বাংলাদেশ এখন পর্যন্ত নিজেদেরকে ঠিক রাখতে পারছে না। একটা শোক বার্তা, একটি টিভির চ্যানেলে খবর প্রকাশ, সোশ্যাল মিডিয়ায় 3-4 দিন এটার একটা গতানুগতিক নিয়মে পুরো সোশ্যাল মিডিয়া সয়লাভ।
এরপরে একটা সময় এই ছোট্ট আসিয়াকে তনু অন্য যারা ধর্ষিতা হয়েছে তাদের মতো আমার বাংলাদেশ ভুলে যাবে। কিন্তু আমরা চেয়েছিলাম এই বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করুক। আমরা চেয়েছিলাম বাংলাদেশের প্রতিটা মা বোন তাদের নিজস্ব জীবন যাত্রায় আটকে না যাক। আমরা চেয়েছিলাম বাংলাদেশের সকল মানুষ স্বাধীনতার সার্বভৌমত্বের যেই শ্রেষ্ঠ স্বাদ তারা সেটা উপভোগ করুক। কিন্তু বাস্তবে দেখা গেল সেই ছোট্ট আসিয়া আজকে কয়েকদিন আইসিইউতে যুদ্ধ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। যারা ধর্ষণ করলো তারা ঠিকই এখন জেলখানায়, কবে তাদের বিচার হবে তা আদৌ আমরা জানি না। অথচ আসিয়া সে ওপারে চলে গেলেন, এখন পর্যন্ত সে বুঝতেই পারলেন না তার জীবনে কি ঘটলো। একটা ছোট্ট শিশু যার বয়স এখনো নাবালেগ, সে এখনো সাবালেকই হয়নি, তাকে কি নির্মম ভাবে ধর্ষণ করে হত্যা করা হলো। আজকে পুরো বাংলাদেশ যেন নিস্তব্ধ, আজকে পুরো বাংলাদেশ যেন বাকরুদ্ধ। আমার কাছে মনে হয় যেন পুরো বাংলাদেশ ধর্ষণের শিকার হয়েছে। এমন করে প্রতিটি ঘটনাই আমার বাংলাদেশে ঘটছে। কিছুদিন সেটার আলোড়ন আলোচনা চলছে, আবার নতুন কোনো ঘটনা আসছে, একটা ইস্যু চলে যাচ্ছে, নতুন কোনো ইস্যুর মাধ্যমে সেই ইস্যু হারিয়ে যাচ্ছে। কিন্তু কবে ফিরে পাবে আমার বাংলাদেশ সেই সঠিক পথ? সেই পথ, যে পথের আশা বাংলাদেশের জনগণ করছে, যেই পথের আশা বাংলাদেশের মানুষ করছে। আজকে ক্ষমতার পালাবদল হচ্ছে, গভর্নমেন্ট আসছে, গভর্নমেন্ট যাচ্ছে। এই বর্তমান যারা ইনক্লাইন গভর্নমেন্ট, তাদের প্রতিও বাংলাদেশের মানুষের এক আস্থা তৈরি হয়েছিল, ভেবেছিল বাংলাদেশ হয়তো নতুন কোনো পথ খুঁজে পাবে। তারাও গতানুগতিক সরকারের মতো একই চরিত্রে দাঁড়িয়ে আছে। অথচ সফলতা বলতে আমার দেশে কিচ্ছু নাই। পুরো বাংলাদেশ যেন একটা থমকে যাওয়া বাংলাদেশ, পুরো বাংলাদেশ যেন এক অন্ধকারচ্ছন্ন বাংলাদেশ, পুরো বাংলাদেশ যেন একটা ধর্ষিত বাংলাদেশে পরিণত হয়েছে। সেই জায়গা থেকে আমরা আজকে ব্যথিত, লজ্জিত। হয়তো কিয়ামতের ময়দানে আসিয়ার সামনে আমরা এই বাংলাদেশের জনগণ কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে আমরা জানি না। পুরো বাংলাদেশে এমন অহরহ ঘটনা, বিচার ব্যবস্থার নোংরামির জন্য আজকে পুরো বাংলাদেশের এমন অহরহ ঘটনা ঘটে যাচ্ছে। আমরা বারবার বলেছি, আবারও বলছি, শেষবারের মতো বলছি, আকুতি করে বলছি, আপনারা কোরআনের শাসন কায়েম করুন, ইসলামের শাসন কায়েম করুন। কোন দল, কোন মতের উপরেই স্থিতিশীল বা নির্ভরশীলতা হন সেটা আমরা চাই না। আমরা চাই আপনারা যে দল ক্ষমতায় যান, আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালনা করুন। ধর্ষণের ব্যাপারে কোরআনে যে আইন আছে সেই আইনটা আপনারা বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ তাআলা বাংলাদেশের পরিবর্তন ঘটবে, বাংলাদেশ সফলতার এক দ্বার প্রান্তে পৌঁছে যাবে। ছোট্ট আসিয়া সহ যারা ধর্ষিতা হয়েছে, আগামীর বাংলাদেশে এমন নোংরা কাজ, এমন নিগৃহীত কাজ আর কখনো ঘটবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। বারবার বলছি যে বাংলাদেশ বোধহয় ধর্ষণ মহামারীর কবলে পড়েছে। এত বড় ঘটনা আসিয়ার ঘটনার পর থামেনি, বরং প্রতিদিনই একাধিক ঘটনা সামনে আসছে। সর্বশেষ দেখেন, কালকে তো আসিয়ার দাফন হলো মাগুরায়, তারপরে উত্তেজিত জনতা সেই দর্শকদের বাড়ি পুড়িয়ে দিল। এই ঘটনার পরপর একটা খবর দেখছি, সেটা হচ্ছে নার্সকে তুলে নিয়ে ধর্ষণ, ক্লিনিক মালিক গ্রেপ্তার। বুঝতে পারেন দর্শক কত বড় একটি ঘটনা, যে ক্লিনিকের মালিক সে নার্সকে তুলে নিয়ে ধর্ষণ করছে। এটা কোথায়? মাদারীপুরে। মাদারীপুরের শিবচরে নিজ ক্লিনিকের নার্সকে ধর্ষণের অভিযোগ করা মামলায় শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক আপেল মাহমুদ বয়স 42 গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে শিবচরের বাহাদুরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আপেল মাহমুদ শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনচর এলাকার মৃত চাঁদ মিয়ার শিকদারের ছেলে। তার বিরুদ্ধে এর আগেও শিশুর ধর্ষণ চেষ্টা এবং চাঁদাবাজির মামলা রয়েছে। পুলিশ এবং মামলার এজাহার সূত্র বলছে যে শিবচর ইউনাইটেড হাসপাতালে কর্মরত একজন নার্সকে বিভিন্ন সময় হাসপাতালের মালিক আপেল মাহমুদ কুপ্রস্তাব দিতেন। গত বছরের 20 ডিসেম্বর ওই নার্স হাসপাতালে কাজ শেষে, গত বছরের 20 ডিসেম্বর, খেয়াল করেন এখানে কিন্তু ঘাপলা আছে আমার ধারণা, গত বছরের 20 ডিসেম্বর ওই নার্স হাসপাতালে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। তার প্রস্তাবে রাজি না হয় সেদিন বাড়ি ফেরার পথে তার গতিরোধ করে আপেল মাহমুদ জোর করে একটি মাইক্রোবাসে তাকে তুলে প্রাণে মেরে ফেলার ভয় দেখিয়ে কক্সবাজার নিয়ে যায়। আচ্ছা, সেখানে একটি আবাসিক হোটেলে তাকে 3 দিন আটকে রেখে ধর্ষণ করেন।
আচ্ছা দেখেন, গত বছরের 20শে ডিসেম্বর ঘটনা কোথায়? সেই মাদারীপুরে তাকে জোর করে নিয়ে কক্সবাজারে নিয়ে যায়। সেখানে একটি আবাসিক হোটেলে 3 দিন আটকে রেখে ধর্ষণ করে। এটার মধ্যে আমার মনে হয় এই খবর বোধহয় একটা ঘাপলা আছে। আচ্ছা, এটা কি সম্ভব? 3 দিন তুমি, এই গত বছরের ঘটনা, তুমি এতদিন চুপ থাকলা কেন? আর কক্সবাজারে আবাসিক হোটেলে তুমি সেখানে চিৎকার করলা না কেন? কোন হোটেল, যে হোটেলে এরকম তোমরা সেখানে অবস্থান করছো, অথচ তোমাকে জোর করে আটকে রাখছে, এরকম হোটেল আছে, হোটেল মালিক কোনোভাবেই চেষ্টা করছো মুক্ত হওয়ার জন্য? আমার যেটা ধারণা যে এখন অনেকে হয়তো সুযোগ নেওয়ার চেষ্টা করছে, যেহেতু ধর্ষণ বিরোধী একটা মনোভাব আছে, আইন কঠোর হবার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পুলিশ প্রশাসন ধর্ষণের ঘটনা জানা মাত্র অ্যাকশন নিচ্ছে। আমার যেটা ধারণা যে এখানে একটা পারস্পরিক সম্পর্ক ছিল, পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে তারা হয়তো এই ঘটনা ঘটাচ্ছিল। তারপরে যে দেখেন, পরে 25শে ডিসেম্বর শিবচরে এনে এক নন জুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ভুয়া বিয়ের নথি তৈরি করে ওই নার্সকে ছেড়ে দেন আপেল মামলা। তার মানে ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই 4 মাস গেল সে চুপচাপ থাকলো। এখন বলতেছে যে এরকম ভুয়া কাগজপত্র তৈরি করছে, তারপর ছেড়ে দিচ্ছে। তার মানে এখানে সামাও তাদের মধ্যে একটা ঘটনা ঘটেছে পারস্পরিক ভাবে। কিন্তু এখন যেহেতু ওই নার্সকে মালিক গ্রহণ করছে না বা তার সাথে মতদ্বৈততা হয়েছে, এখন এই নার্স তার বিরুদ্ধে স্টেট ধর্ষণ মামলা করছে। এইটা আমার মনে হয় বিস্তারিত, তাকে গ্রেপ্তার করা হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ভালো করে তদন্ত করা দরকার। নতুবা এখন অনেকে কিন্তু এই আইনের সুযোগে বা ধর্ষণ বিরোধী এই মনোভাবকে কাজে লাগিয়ে তারা ফায়দা তোলার চেষ্টা করবে, বহু মানুষকে বিপদে ফেলার চেষ্টা করবে। স্টেট একটা জোর করে ধর্ষণ করা, যেটা নারী শিশুর ক্ষেত্রে করছে, বিভিন্ন বয়সের ক্ষেত্রে, আর এই ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে একটা ধর্ষণের কথা বলা, এটা কিন্তু দুই মাত্রা। সুতরাং এটা বুঝে সুঝে এগোনো দরকার, নতুবা কিন্তু প্রচুর ধর্ষণের সংখ্যাটা বাড়তে থাকবে এবং আমরা কনফিউজড হয়ে সবগুলোকে এক করে আমরা মানে বিবেচনা করে একটা পরিস্থিতি তৈরি করবো, এতে একটা সামাজিক বিশৃঙ্খলা তৈরি হবে। ভালো থাকবেন, আল্লাহ। তো আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।